ঘুরিয়ে নেবো না আর কোন লম্বা করে নেবো? হয়েছে, শুরু হয়েছে, শুরু হয়েছে কি? হ্যাঁ, আচ্ছা, আমাদের বক্তব্য কিছু আছে। সেটা হচ্ছে, গতকাল আপনারা সকলেই জানেন যে আমরা গিয়েছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে আলোচনা করার জন্য। তো এখন ব্যাপার হচ্ছে, গতকাল পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটা একটু আমাদেরকে বিড়ম্বনায় ফেলছে। তো পরিস্থিতিটা একটু আমরা ক্লিয়ার করে দিই। প্রথমত, ওখানে দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে যারা বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটা মানে যাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল সেই লিস্ট, আমরা কিন্তু আগের দিন একটা 8 জনের লিস্ট বানিয়েছিলাম। আমরা কিন্তু 8 জনের লিস্ট জমা দিয়েছিলাম যে এদেরকে দিয়ে বক্তব্য দেওয়াতে হবে। আলটিমেটলি সকালবেলা এটা চেঞ্জ হয়ে 8 জনকে বলতে দেওয়া হয়নি। সেখানে একজনকে মানে পরিচালনার দায়িত্বে রাখা হয়েছিল, অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে, আর 2 জনকে স্পিকার হিসেবে রাখা হয়েছিল। যে 2 জনকে স্পিকার হিসেবে রাখা হয়েছিল তাদের নাম কিন্তু 8 জনের লিস্টে ছিল, কিন্তু প্রথম থেকে ঠিক ছিল না। সকালবেলাও কিন্তু আমরা জানতে পারি যে সেই তাদের আমাদের ওই 8 জনের নামের মধ্যে ওই 2 জনের নামের লিস্ট নামও ছিল না। সকালবেলা ইমিডিয়েট সঙ্গীতা দিয়ে ওর মেহবুবকে ওই লিস্টে ঢোকানো হয়েছে এবং তারপরেই তাদের দিয়ে বক্তব্যটা দেওয়ানো হয়েছে। এখন ব্যাপার হচ্ছে, আপনারা হয়তো অনেকেই সহমত নন বা আপনারা অনেকেই হয়তো বলেছেন যে একটু গন্ডগোল হয়েছে বা আমাদের এইভাবে বলা উচিত ছিল, ওইভাবে দেখুন, যা হয়েছে ওটা ভুলে যান। আমাদের পরবর্তী পদক্ষেপ এবং আমরা কি করতে চলেছি আর মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে আমাদের কি স্ট্যান্ড পয়েন্ট, সেটা ক্লিয়ার হওয়া খুব দরকার। প্রথমত, মুখ্যমন্ত্রী যে কাছে আমরা যে দাবিগুলো করেছিলাম, সেই দাবিগুলোর যথাযথ উত্তর কিন্তু আমরা পাইনি বা দিশা আমরা দেখতে পাইনি। প্রথমত, উনি কিন্তু বলেছেন প্রথমে যে যোগ্যদের একজনেরও চাকরি যাবে না, যে করেই হোক যোগ্যদেরকে মানে তাদের স্বার্থ রক্ষা করা হবে। আবার শেষের দিকে গিয়ে আমরা দেখছি উনি বলছেন এখন যোগ্যদেরটা ভাবলাম, পরে অযোগ্যদেরটা ভাববো। এই যে যোগ্য অযোগ্যকে মিলিয়ে দেওয়া, সকলের কে নিয়ে চলা, এটা এখনো তিনি স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে পারলেন না। এতদিন হয়ে গেল, সেই 26,000 যেখানে দাঁড়িয়ে যোগ্য অযোগ্য আলাদা তোলপাড় গোটা রাজ্য দেশ, সেখানে দাঁড়িয়ে তাদের সেগ্রিগেশনের কথা না বলে আবার তিনি 2 জনের কথা ভাবার কথাই বললেন। তাহলে আমরা কি করে মেনে নেব যে এই যে পরবর্তী পদক্ষেপগুলো হবে সেখানে সবাইকে নিয়ে চলার একটা পরিকল্পনা হচ্ছে না, প্রথমত। দ্বিতীয়ত, উনি বললেন যে কি হবে, স্যালারি স্টপ করব না, চাকরি টার্মিনেশন হচ্ছে না, কিন্তু যদি কোনো নেগেটিভ সুপ্রিম কোর্ট থেকে আসে তাহলে কি করবেন না, 2 মাস হোক বা 3 মাস পর একটা ব্যবস্থা হবে, তার ওই 2 মাসটা উনি পুষিয়ে দেবেন। হোয়াট ডু ইউ মিন? এটার মানেটা কি? এখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছে পোষানোর জন্য, দরকার নেই আমাদের পোষানোর। আমরা পোষানোর জন্য এখানে নেই যে আমাদেরকে পুষিয়ে দিতে হবে। আমাদের ওই সাম্মানিক চাই না, আমরা ন্যায্য অধিকারটা ফিরে পেতে চাই। আর উনি এটাও বলেছেন যে ভলেন্টারি সার্ভিস দিতে হবে। কিসের ভলেন্টারি সার্ভিস? আমরা ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য আসিনি। আমরা যেভাবে এতদিন ধরে চাকরি করে এসেছি সেই জায়গাটাতে স্ট্যান্ড করতে চাই। আমরা ভলেন্টারি সার্ভিস কেন দেব? এটা আমাদের জন্য অসম্মানজনক নয় কি? আমাদের কাছে স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার, আমরা ওনার বক্তব্যে কোনো দিশা দেখতে পাইনি। আবার মঞ্চে আমরা এটাও দেখেছি যে কিছু ব্যক্তিত্ব ছিলেন, হ্যাঁ ভাইস চ্যান্সেলর ছিলেন, শিক্ষার সঙ্গে যুক্ত, ঠিক আছে, সাহিত্যিক ছিলেন, তিনিও কোনো না কোনো রাজনৈতিক দলের অবশ্যই সমর্থক, এদেরকে রেখেছেন, সেটা আমরা ভুল বলছি না, কিন্তু আপনাদের কি উচিত ছিল না যে ওই জায়গায় এসএসসির চেয়ারম্যান, বোর্ডের সভাপতি, শিক্ষা দপ্তরের ব্যক্তিবর্গরা যারা এই কেস বা এই রিক্রুটমেন্টের সঙ্গে জড়িত, তাদেরকে ওখানে রাখা? তাহলে কি একটা ভালো পদক্ষেপ হতো না? তাহলে আপনারাও কিন্তু কোথাও গিয়ে গন্ডগোল করে ফেলছেন। আমরা এটাও দেখেছি, পাস নিয়েও একটা গন্ডগোল হয়েছে। আপনারা পাসটা দিয়েছিলেন, আমরা চেয়েছিলাম যে এরকম একটা পাস করা হোক, কারণ যাতে শুধুমাত্র ভেরিফাইড যারা আনটেন্টেড তারাই ভেতরে প্রবেশ করতে পারে। সেখানে গিয়েও আমরা দেখলাম যে অযোগ্যরা ভিড় করলো, আমাদের জিনিসপত্র ছিনতাই করলো, আমাদের পাসগুলো ছিনতাই করলো, পুলিশ কোনো স্টেপ নিচ্ছিল না।
তারপরে আবার আমরা এটাও দেখলাম যে ভেতরে নেতাজি ইন্দোরের ভেতরে একটা সিএম সিকিউরিটির জায়গা, পাস ছাড়া ঢোকা নিষিদ্ধ, সেখানে গিয়ে অযোগ্যদেরকে আমাদেরকে চিহ্নিত করে বার করতে হচ্ছে। যেটা ফ্লোর ছিল, যেটা স্টেডিয়াম গ্যালারি ছিল, সেটার কথা তো বাদ দিলাম, ফ্লোরে পর্যন্ত আমরা 4-5 জনকে 10 জনের ওপরে প্রায় আমরা ঘাড় ধাক্কা ধরে বার করে দিয়েছি, শুধুমাত্র চেক করে করে। যে যখনই দেখেছি আপনি কে, মিথ্যা কথা বলছে, আপনি কে, আমি টিচার, আমি সংগঠনের, আমরা বললাম দেখান, প্রুফ দেখান। যখনই দেখলাম টেন্টেড, কে দিয়েছে পাস, বললেন কোনো না কোনো সংগঠনের নেতা, কেউ বললেন ওই স্কুলের টিচার, আমরা সঙ্গে সঙ্গে বার করে দিয়েছি। তাহলে এই জিনিসগুলো কেন হবে? কেন ছিনিমিনি খেলছেন এখনো কি বোধবুদ্ধির উদয় হচ্ছে না আপনাদের, যে আপনাদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই জায়গায় আসতে হয়েছে? এই জিনিসটা কি আপনারা স্বীকার করে নিতে পারেন না? এখনো বলবেন শুধুমাত্র বিরোধীদের চক্রান্ত। হ্যাঁ, বিরোধীরাও আমাদের সঙ্গে খেলছে নাটাকে, সেটা বলুন তো, কে খেলছে না আমাদের লাইফ নিয়ে? এমন একটা পার্টি আছে বা একটা ব্যক্তি আছে এই পার্টির লোকেদের যারা আমাদের নিয়ে খেলেননি বা খেলছে না? আমাদেরকে রাজনৈতিক লং রাঙানোর চেষ্টা হচ্ছে। কোনো রাজনৈতিক দলে আমরা এখন সমর্থন করি না, কোনো পদে, কোনো বিষয়ে। একটাই বিষয়ে সমর্থন করি, যারা যোগ্যদের যোগ্যতার ভিত্তিতে আমাদের কথা বলবেন, আমাদের ন্যায্য বিচারের কথা বলবেন, তাদের সমর্থন করব। কোন দল কে হন আমাদের দেখে লাভ নেই। একটা স্টার্ট পয়েন্ট, আমরা একটাই ফ্র্যাটার্নিটিতে বিশ্বাসী, যে আমরা সকলে যোগ্য চাকরিহারা, আর কিছুতে বিশ্বাসী নই। এখন ব্যাপার হচ্ছে আমাদের দাবি ক্রিস্টাল ক্লিয়ার, 3খানা দাবি নিয়ে আমরা এগোবো। আমাদের প্রথম দাবি মিরর ইমেজ। আপনি কোথা থেকে বার করবেন, কিভাবে বার করবেন, প্রডিউস করুন ইমিডিয়েটলি। দ্বিতীয়, যোগ্য আর অযোগ্যের লিস্ট আপনি সার্টিফাই করে, এসএসসি কে বলছি, এটা সার্টিফাই করে নিউজ পেপারগুলো এবং ওয়েবসাইটে পাবলিশ করুন। তৃতীয়, আমরা কোনোভাবে নতুন নিয়োগের পথে হাঁটবো না। আমরা নতুনভাবে পরীক্ষায় বসতে পারবো না, কারণ ওটা আমাদের জন্য অসম্মানজনক। আমাদের বিরুদ্ধে ব্লক কমিটি, সিবিআই কোনো রকম অভিযোগ পর্যন্ত আনতে পারেনি, আমাদের নাম কোনো লিস্টে নেই। তারপরেও আমাকে নতুনভাবে আমার যোগ্যতা প্রমাণ করতে হবে, এতে আমরা অসম্মান ফিল করি, আমরা এটা করতে পারবো না। আমরা স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছি, আজকে থেকে আমরা স্কুলে যাব না। আমরা কবে থেকে যাব বা আদৌ যাব নাকি সেটা পরবর্তীতে ঘোষণা করব। আর আমরা এবার চরমপন্থী আন্দোলনের দিকে অগ্রসর হব। আমরা কিভাবে আন্দোলন করব তার রূপরেখা আমরা ঠিক করব, আমরা আলোচনা করব। আমাদের বক্তব্য ক্লিয়ার, কোনো রাজনৈতিক রং দেখে নয়, কোনো সংগঠন দেখে নয়, কোনো রকম দল দেখে নয়, সকলে মিলে একসাথে শিক্ষার স্বার্থে, সামাজিক স্বার্থে, অধিকার রক্ষার্থে, ন্যায় বিচারের স্বার্থে, সত্যের স্বার্থে, যোগ্য চাকরিহারাদের সাথে সকলে যারা থাকতে চাইছেন আপনারা থাকবেন, আমাদের পাশে থাকবেন, একদম এটাই আমাদের বক্তব্য। জিনিস মিস গেছে একটু বলে দিই, আমাদের আন্দোলনের ডেটটা নিয়ে সংশয়, আন্দোলনের পদ্ধতি আমরা ঠিক করে ফেলেছি, এখনই জানাচ্ছি না, আন্দোলনের পদ্ধতি আমরা ঠিক করে ফেলেছি, ডেটটা নিয়ে আমরা সংশয়। আমরা খুব শিগগিরই, অতি শিগগিরই, সময় নষ্ট না করেই সেই পথে এগোবো। আর দ্বিতীয়ত, কোনো উচ্চ পদাধিকারীকে যাব না আমরা, এটা নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী দলনেতা, যে কোনো পার্টির নেতা, মুখ্যমন্ত্রী, সর্বস্তরের উচ্চ পদাধিকারী যারা আছেন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যোগ্যদের কিভাবে তাদের স্বার্থ রক্ষা করা যায় সেটা আপনারা দেখুন। আমরা তাদের কাছে যাব, আর রাষ্ট্রপতির কাছে এবং আমাদের তরফ থেকে এই আবেদন থাকবে, যদি যোগ্যদেরকে ন্যায় বিচার না দেওয়া হয়, বিনা দোষীতে শুধুমাত্র বেনিফিট অফ ডাউটেও যদি জীবন নষ্ট করে দেওয়া হয়, তাহলে যেন স্বেচ্ছা মৃত্যুর নির্দেশ দেওয়া হয়। সকলে আমরা স্বেচ্ছা মৃত্যু নিতে রাজি আছি, কারণ আমরা আবেদন অবশ্যই করব রাষ্ট্রপতির কাছে, কারণ এই যে একটা অবস্থা, সেটা কিন্তু একটা মৃত্যুর শামিল।
আমরা মনে করছি যে এই আমাদের সাথে যে আমাদের এত পরিবার জড়িয়ে আছে, তাদের যে মানে সবার বাড়িতে এত সমস্যা, লোন, তারপরে বাবা মায়ের অসুস্থতা, কিভাবে কি হবে, তাহলে সবাইকে একসঙ্গে স্বেচ্ছা মৃত্যুর নির্দেশ যেন দেন। আমরা আবেদন করব, যদি না যোগ্যদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হয়, আমরা সমস্তভাবে চেষ্টা করব, সমস্ত পদ্ধতি অবলম্বন করব। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা কোনো কিছু সহ্য করব না, যা হবে হয়ে যাক। আমরা শুধুমাত্র একটাই জিনিস চাই, ন্যায্য বিচার, সত্যের জয়, যোগ্যদের একইভাবে স্কুলে ফেরানো যাতে হয়।